চীন থেকে ফিরে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে? ইতিমধ্যে একটি সংস্কারের কথা বারংবার সবাই বলছেন। একটা হচ্ছে যে শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে ক্ষমতা হারিয়েছেন, আবার তার আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ বিদেশ সফরও ছিল চীন, আবার জেনারেল এরশাদের শেষ বিদেশ সফরও ছিল চীন। আর আপনি আরেকজন বাড়িতে যাচ্ছেন, চীনে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে বলতেছেন আমরা আপনার বাড়িতে আসার আগে আমি ভারত যেতে চেয়েছিলাম। আর চীন ভারত বৈরী সম্পর্ক, শত্রু সম্পর্ক। আপনি কি বলতে চাচ্ছেন এখানে? একটু সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীরা ডিল করতে পছন্দ করে, হি ইজ রেডি টু সর্ট অফ ডান ডিল করার জন্য প্রস্তুত আছেন আমাদের ট্রাম্প আমাদের সঙ্গে। যদি হয় ভালো, আর যদি না হয় এটা আমাদের দুর্ভাগ্য হবে। আমরা সাধারণত দেখি যে যখন কোনো রাষ্ট্রপ্রধানকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায়, যদি কেউ কোনো প্লেন পাঠায়, তাহলে সেখানে সেগুলো রাষ্ট্রের এয়ারফোর্সের প্লেন পাঠায়, কমার্শিয়াল প্লেন পাঠায় না। এয়ারফোর্সের প্লেন বা সরকারি যে জাহাজগুলো আছে এইগুলা দিয়ে পাঠায়। একটা কমার্শিয়াল প্লেন পাঠায় দিয়া আমাদের নিয়েছে, এটা নিয়ে আমরা কৃতিত্ব দিচ্ছি, আবার নিয়ে আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, চেয়ারম্যান জারিপপ। আপনার কাছে সরাসরি প্রশ্ন নিয়ে যেতে চাই যে উনি বারবার কেন মানে ভারতের সাথে উনি দেখা করতে চাচ্ছেন, সেটা আপনার কাছে একটা প্রশ্ন। এবং ছাত্ররা যেটা দ্বিতীয় স্বাধীনতা বা আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনিও বলেছে যে পুরোপুরি আমরা স্বাধীন হতে পারি নাই, ৭১-এ যে অর্জিত স্বাধীনতা রক্ষা হয়েছে সেটা রক্ষা হয়েছে দ্বিতীয় মানে ২৪-এ এসে সেটা রক্ষা হয়েছে, ৭১-এ অর্জিত হয়েছে কিন্তু রক্ষা হয়েছে ২৪-এ এসে। তো এগুলোর আসলে মানে কি? বা আমরা নাহিদ আরেকটা কথা বলছে যে এক না, ২৪ এবং আলাদা না, পার্থক্য নাই। তো ওরা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আমাদের যেটা আক্তার ভাই বললেন সেরকমই কি, যে আসলে দ্বিতীয় স্বাধীনতা ওরা চায়, যেটা ওরা অর্জন করেছে বলতেছে ২৪-এ, হয়তো বা আরো কোনো পরিকল্পনা আছে। আমরা নাসিরের বক্তব্যে তো আরো কিছু শুনতে পেলাম। ধন্যবাদ। দেখুন, প্রফেসর ডক্টর ইউনূস, আমি বরাবর বলে এসেছি, ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান অ্যান্ড সান অফ দ্য সয়েল অফ বাংলাদেশ। তিনি প্যাকেজিং এ সেরা, এবং সেই কারণে আপনার যারা শত্রু তাদের বশ করবার সর্বাত্মক চেষ্টা তিনি করেন, এবং ফর্মুলাটা হচ্ছে ডান ডিলে যাওয়া। সেই জন্যই তিনি চেয়েছিলেন ভারতে যেতে, কারণ তার এই পথটি কুসুমাস্তীর্ণ নয়। ভারতের পক্ষ থেকে, ভারতের মাননীয় সেনা প্রধান থেকে শুরু করে যারা মুখপত্র, তারা পরিষ্কার বারবার জানান দিয়েছেন যে তারা বর্তমান সরকারের সঙ্গে কোন রকমের ডিলে যাবেন না। অর্থাৎ এক ধরনের যেটাকে বলে হলুদ কার্ড লাল কার্ড দেখানোর মতো বিষয়। এমত অবস্থায় মানে আমাদের প্রফেসর ইউনূসের সেই বৈষ্ণব ধারা থেকে উৎসরিত যে স্ট্র্যাটেজি, সেটি তিনি মনে করেছেন পার্সু করা বেহেতের। অর্থাৎ যদি কোট করি, মেরেছি কলসি কানা তাই বলি কি প্রেম দেব না, আনকোট, এইরকমের একটি অবস্থান থেকে তিনি হয়তো এই অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং খেয়াল করে দেখেন, ক্ষমতায় আসবার আখ্যানে তিনি কিন্তু আসামে গিয়েছিলেন, ভারতের সঙ্গে একটা যোগাযোগ তিনি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, একটি ইসরায়েলি পুরস্কারও তিনি গ্রহণ করেছিলেন। এবং কোন একটি মাধ্যমে আমি দেখলাম ১০০ কোটি টাকার মতো ইসরায়েলি তহবিলে জমাও দিয়েছে। তো এই যে ওভারচার গুলো, সেগুলো কিন্তু আপনার ডাউন টু আর্থ একটা পলিসি পারসুয়েন্স থেকে তিনি করে যাচ্ছেন। আবার জনসমর্থন পাওয়ার জন্য ইসলাম কার্ড তিনি ব্যবহার করছেন। ফলে যেখানে যেরকম এইরকম যে যেটা চায়, যে যেটা বোঝে, যে যেই বয়ান শুনতে চায়, তিনি সেইটি হাজির করতে চেষ্টা করেন বা সচেষ্ট থাকেন। পরিষ্কার করে এর ভেতরে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীরা ডিল করতে পছন্দ করে, হি ইজ রেডি টু সর্ট অফ ডান ডিল করার জন্য প্রস্তুত আছেন আমাদের ট্রাম্প আমাদের সঙ্গে। যদি হয় ভালো, আর যদি না হয় এটা আমাদের দুর্ভাগ্য হবে, ইত্যাদি। এবং তখন তিনি লো কস্ট পলিসি হয়তো পার্সু করবেন।
এখন আপনার ভারতের যে ব্যাপারটা, সেটি একটা বড় হিমালয়ের মতো দুর্লঙ্ঘ আপনার প্রাচীর। এটি অতিক্রম করাটা ইহ জন্মে কতটা সম্ভবপর হবে এই বয়সে, সেটা নিয়ে অনেকের সন্দেহ আছে। এখন ব্যক্তি ইউনূসের বয়স, শারীরিক বয়স, আর সেই সঙ্গে তার সরকারের মেয়াদ এবং বয়স, সেটা নিয়েও কিন্তু নানান রকমের অনিশ্চয়তা আছে। আপনার মাননীয় সেনাপ্রধান তিনি 18 মাসের যে গ্যারান্টিটা প্রদান করেছেন বারংবার, জেন্টলম্যান পা এক্সেলেন্স, কথা কাজে সবসময় তার মিল আছে। তিনি রয়টারের সঙ্গে সাক্ষাৎকার প্রদান করে শুরুতেই বলেছিলেন 18 মাস পূর্ণ সহযোগিতা প্রদান করবে সশস্ত্র বাহিনী। তারপরে কি করবে বা কি হবে সেটা সবাই কোনো গ্যারান্টি দেননি। সেটি আবার তার ভাষণে তিনি রিট্রেট করেছেন, ডিসেম্বরের কথা বলেছেন, অর্থাৎ এই 18 মাস সময় সীমা শেষ হয় ডিসেম্বরে। সেই দৃষ্টিকোণ থেকে তো ফলে আপনার প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে সর্বশেষ প্রদত্ত ভাষণে আপনার ডিসেম্বর থেকে জুন এই সময় সীমায় নিয়ে গেছেন সেই চিমেরা যেটির প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, অর্থাৎ আপনার নির্বাচন বিষয়ক যে টি-ডে সেই সম্পর্কে। এখন আপনার নিশ্চয়তা দিয়ে নিশ্চিতভাবে, যেহেতু তিনি এখন পর্যন্ত বলতে বা আইডেন্টিফাই করতে পারছেন না সেই ডেট, সুতরাং অনিশ্চয়তার আপনার ঘেরটোপ থাকছেই। এবং চীন থেকে ফিরে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে, ইতিমধ্যে একটি সংস্কারের কথা বারংবার সবাই বলছেন। একটা হচ্ছে যে শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে ক্ষমতা হারিয়েছেন, আবার তার আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেষ বিদেশ সফরও ছিল চীন, আবার জেনারেল এরশাদের শেষ বিদেশ সফরও ছিল চীন। এখন এই চীনের এই যে আপনার একটা যোগসূত্র, সেটি যদি পূর্বতন যারা ক্ষমতায় ছিলেন তাদের ক্ষেত্রে যা ঘটেছে সেটি যদি তার ভাগ্যেও ঘটে, তাহলে ব্যাপারটি কি দাঁড়াবে। সুতরাং এটা নিয়ে অনেকের আশঙ্কা আছে। আমি অবশ্যই বলবো যে উই হোপ ফর দ্য বেস্ট। আমাদের পূর্ণ আপনার সুভাষিস থাকবে আমাদের এই বর্ষিয়ান যিনি আমাদের ক্যাপ্টেন এই জাহাজের, বাংলাদেশ জাহাজের, সেই জাহাজটি তিনি আনচার্টার্ড টেরিটরির মধ্য দিয়ে একটা পর্যায়ে কুলে ফেরাতে সক্ষম হবেন, এই আশা বা প্রত্যাশা আমাদের আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন, কিন্তু এর আগে উনি বলেছেন যে ডিসেম্বরে। নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে ডিসেম্বরের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি, তো সেই জায়গায় কিন্তু এখন আর নেই। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে হাসনাতের ঘটনা যেদিন ঘটলো, সেদিন কিন্তু তার পরের দিন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলম, ওনারা দুজনে কিন্তু বলেছে যে আমরা নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, এবং উনি 100% শিওর দিয়ে বলেছেন। তো এই যে উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন পার্থক্য, তার মধ্যে শফিকুল আলমও ডিসেম্বর জুন এরকম, মানে এই যে ঘুরপাক খাচ্ছে ডিসেম্বর, মানে নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো সেখানে তো মানে আর একমাত্র বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে জোর গলায়, বা বিএনপির সাথে যারা আছে তারাই কিন্তু নির্বাচনের কথা বলছে, বাকিরা আবার একটু পেছনে, এই যে জামাত ইসলাম বলি বা আরো যে দলগুলো আছে, এনসিপি তো চায় না, ওরা চায় যে স্থানীয় নির্বাচন বা বিচার সংস্কার এগুলো নিয়ে কালক্ষেপণ করতে চায়। তো নির্বাচন নিয়ে এতগুলো ডেট আসতেছে কেন উপদেষ্টাদের মধ্যে? দেখুন, আমি সে কারণেই যে কয়েনসটা আজই করেছি, সেটা হচ্ছে চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার মতো যে বিভ্রম, তার পিছনে ছুটে চলা। এখন যতই আপনি অগ্রসর হবেন ততই এটা কিন্তু দূরে যেতে থাকবে। সেরকম একটি চক্করে আমরা পড়ে গেছি। এখন এটা ভানুমতির খেল, এই খেলে আপনার শেষ অবধি কে যেতে সেটাই দেখবার বিষয়। আমি মোহাম্মদ আক্তার, আপনার কাছে আপনার মানে দর্শক যে প্রসঙ্গগুলো বলেছে আগে, সেই প্রসঙ্গগুলো শুনতে চাই, পরবর্তীতে আমি প্রশ্ন করব। দেখেন, স্বাধীনতার বিপক্ষে কিন্তু জামাত না। জামাত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, স্বাধীনতার বিপক্ষে জামাত না। জামাত হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমরা মুক্তিযুদ্ধ যেটা করেছিলাম 71 সনে, সেটার বিরুদ্ধে জামাত। জামাতকে আপনি বলতে পারবেন না জামাত বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না। বাংলাদেশকে স্বীকার করে এখন রাজনীতি করে।
এই যে কালকেও দেখলাম একজন জামাতে এক ভদ্রলোক লিখেছেন যে তারা 69 সনে 79 সনে ওই নতুন জামাত করেছেন, তারা নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম বাংলাদেশকে বিশ্বাস করেই তারা রাজনীতি করে। তাদের স্বাধীনতার পক্ষে তাদের কোন আছে, তারা স্বাধীনতার পক্ষে আছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে নাই। 71টা আমাদের মুক্তিযুদ্ধ, 71টা আমাদের প্রাইড, 71টা বাংলাদেশে যারা স্বাধীন করেছে, এই দেশ জন্ম দিয়েছে, এই দেশের বাংলাদেশের এই লাখো কোটি মানুষের, কোটি কোটি মানুষের প্রাইড, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এটা এটা যুগে যুগে আসবে না, বারে বারে আসবে না। কাজেই এই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ধরে রাখতেই হবে, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে গেলেই আমাদের এই স্বাধীনতাটা তো সবাই থাকবে, বাংলাদেশের পক্ষে সবাই থাকবে। দ্বিতীয়ত আলামিন যে কথাটা বললেন, আসলে অল্প বয়সী ছেলেরা অনেক কিছুই হয়তো একটা তরি শব্দ বুঝে, গণতন্ত্র বলতে কি বুঝে বুঝে না, পরিবর্তন কি বলতে বুঝে না। আমরা সেখানে যে কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করছি, তাদেরকে তো আমরা বোঝানোর চেষ্টা করি। এখন এই টক শোর কারণে সবাই কথা বলতে পারে, সবাই এসে প্রশ্ন করতে পারে, এটা একটা সুবিধা আছে, অসুবিধা আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরটা বোঝার মতো ক্ষমতা তার আছে কিনা, তার সে অবস্থান আছে কিনা, সেটা তো বিবেচনা করি না। এবং আপনারা আমাদেরকে বলে দেন এগুলো বলতে। দেখেন, পরিবর্তন তো এমনি আসে না। বাংলাদেশে এখন বিএনপিতে খালেদা জিয়া নেতৃত্বের বিকল্প কে আছে দেখেন তোমাদেরকে? আমরা তো অতীতে অনেক দেখেছি, কে আছে বলেন? এখান থেকে কে বেরিয়ে আসবে? খালেদা জিয়ার অবর্তমানে তার পুত্র তারেক রহমানের বিকল্প কে আছে? এখন সে পুত্র হয়েছে বলে এখানে রাজনীতিটা আমাদের ঘুরপাক খাচ্ছে কোথায়? আমাদের রাজনীতিটাতে এখানে যেহেতু আমরা যখন বিএনপি করেছি বা আগের দল করেছি, আমরা গ্রামের একজন বয়স্ক মুরব্বীকে এনে আমরা সভাপতি বানিয়েছি, আমরা দলের সভাপতি বানিয়েছি, তাকে ডেকে এনে এবার আপনি দলের সভাপতি হন, কারণ ওই লোকটা গ্রহণযোগ্য, সবাই তাকে মানবে, তার বংশ পরিচয় আছে, তার সামাজিক আধিপত্য আছে, তার আর্থিক সঙ্গতি আছে, তার সামর্থ্য আছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন সভাপতি হয় মানে সবচেয়ে বাজে ছেলেটা, সে সবাইকে নিয়ে গ্রুপিং করে এখানে যায় ওখানে যায়, এর দালালি করে ওর দালালি করে, এই করে সেই করে, সে তার পদের জন্য মারামারি কাটাকাটি হানাহানি এমন কোনো কাজ নাই যে সেটা না করে। কি চাই? তার পদ চাই। এইটার নাম গণতন্ত্র? এই পদ কারা চাচ্ছে? আপনি দেখেন আমার সারা বাংলাদেশে মিড লেভেলের পোলাপার এখন সব দলের মধ্যে পদ আঁকড়ে বসে আছে। ফলে দেখেন সব জায়গায় গন্ডগোল, সব জায়গায় হানাহানি কাটাকাটি মারামারি। এবং আজকে যে এই পতিত আওয়ামী লীগ যে পতন হয়েছে, তার পতনের অন্যতম একটা কারণ তো এই যে সিনিয়র নেতাদেরকে সেখানে মূল্যায়ন করা হয় নাই, তাদেরকে স্থান দেয় নাই। শেখ হাসিনা কতগুলো ফালতু পোলাপান আইনা যারা যেখানে না সেখানে বড় বড় জায়গা বসায় দিছে এবং বড় বড় কথা বলছে। বড় বড় কথা বলে কি হয়েছে? টল আজকে কোথায় নিয়ে গেছে। তাই আজকে গণতন্ত্র মানে কি? গণতন্ত্র তো মানে হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র আসবে কি করে? গণতন্ত্র আসতে হবে, সে নির্বাচন এনশিওর করতে হবে। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র আসবে না। কাজে আপনি গণতন্ত্র বিশ্বাস করবেন, অথচ আপনি গণতন্ত্র এই নির্বাচনের কথা বলবেন না। আপনি পরিবর্তন পছন্দ করেন না, ভালো কথা, তাকে ভোট দিয়েন না, কিন্তু আপনি ভোটটা তো তাকে দিচ্ছেন, আপনি তো ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন না। আমরা তো সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যুদ্ধ করতেছি। 2018 সনে আমাদেরকে ধরে পুলিশে পিটাইছে, মারছে, কই আমরা তো প্রতিবাদ করেন না, আপনারা আসেন নাই বাড়িয়া। যে ছেলেটা সে কথা বললো আলামিন, 2018 সনের নির্বাচন সে দেখেছে, তার বয়স এখন 30, সে তো একবারই চিন্তা করলো না 2018 সন কত বছর আগে। কাজেই এই 20, 24, 25 বছর ছেলেরা যদি আমাদের ভাগ্য নির্ধারণ করে ফেলে, তাহলে আমরা কোথায় যাবো বলেন? তারা তো একটা ধরেন আন্দোলন তো হয়েছে জুলাই আগস্টে, যেটা 17 বছরে কেউ সফল করতে পারে নাই। বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছে, কিন্তু সেই আন্দোলনটা তো বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছে। শেখ হাসিনা যদি না হতো তাহলে তো 5ই আগস্ট হতো না। তারা যদি এটা না করতো তাহলে তো 5ই আগস্ট হতো না। কারা করছে? শেখ হাসিনা যদি পশ্চাৎপদ না হইতো 5ই আগস্ট হইতো? 5ই আগস্ট হতো না। তাহলে শেখ হাসিনা সেখান থেকে সারেন্ডার করে চলে গেছে, সেখানে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছে। 5ই আগস্ট কারো কৃতিত্ব? 5ই আগস্ট ঘটিয়েছে? 5ই আগস্টে শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে।
কিন্তু এখন তো যে যার যার মতো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, মানে বিশেষ করে তো নিতে হবে, নিতে চাইবে, এটা তো আমি বলছি না, কিন্তু কিন্তু আজকে রাষ্ট্রটাকে তো ঠিক জায়গায় আনতে হবে, সঠিক জায়গায় আনতে হবে। আজকে যেটা মোল্লা সাহেব বললেন, যেটা কলি মোল্লা সাহেব বললেন, যে আজকে আমাকে তো একটা সরকার থাকতে হবে, সেই সরকারটা তো আমার একটা সাবলীল হইতে হবে, শক্তিশালী হইতে হবে। এই সরকার ভারতের সঙ্গে তার কি সম্পর্ক হবে এটা তো পরিষ্কার করতে হবে। এটা শুনতে কেমন লাগে? আর আপনি আরেকজন বাড়িতে যাচ্ছেন, চীনে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে বলতেছেন আমরা আপনার বাড়িতে আসার আগে আমি ভারত যেতে চেয়েছিলাম। আর চীন ভারত বৈরী সম্পর্ক, শত্রু সম্পর্ক। আপনি কি বলতে চাচ্ছেন এখানে? এবং এই চীন সফরে তো ভারত এবং যুক্তরাষ্ট্র ওনার উপর মানে ক্ষিপ্ত হতে পারে বা একটা সম্পর্ক, আমি জানি না ক্ষিপ্ত হবে কিনা, কিন্তু অথচ আপনি কি করে বলেন আপনি শত্রু বাড়িতে যাচ্ছেন, বলে আপনি আপনার এই বাড়িতে না গিয়া আপনি আপনার শত্রু বাড়িতে আগে যেতে চাচ্ছিলেন। তো এইটা কি বাংলাদেশের চীনের কাছে কি ভালো বার্তা বহন করবে? এটা কি চীন সরকার কি ভালোভাবে নিবে? চীনের শি জিনপিং কি সেটা কি সুন্দরভাবে নিবে? যে ভদ্রলোক না পাইরা ভারত জায়গা দেয় নাই বলে আমার কাছে আসছেন, সে তো রিফিউজি হয়ে গেল, রিফিউজি হিসেবে তাকে ট্রিট করবে, তো সে কি তার মূল্যায়ন পাবে? কাজে এখানে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা একটা জিনিস রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা সাধারণত দেখি যে যখন কোনো রাষ্ট্রপ্রধানকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায়, যদি কেউ কোনো প্লেন পাঠায়, তাহলে সেখানে সেগুলো রাষ্ট্রের এয়ারফোর্সের প্লেন পাঠায়, কমার্শিয়াল প্লেন পাঠায় না। এয়ারফোর্সের প্লেন বা সরকারি যে জাহাজগুলো আছে এইগুলা দিয়ে পাঠায়। একটা কমার্শিয়াল প্লেন পাঠায় দিয়ে আমাদের নিয়েছে, এটা নিয়ে আমরা কৃতিত্ব দিচ্ছি, আবার নিয়ে আসবো। যাই হোক, এগুলো আমাদের আসলে গরিবের হয় কি, ওই গরিব মানুষের জন্য গতকালকের ভাষণে তো অনেক মানে অনেক কিছু হবে সেটা, এবং কোন কোন অনেক দেশ আমাদের সাথে কাজ করতে আগ্রহী, বিনিয়োগ করতে আগ্রহী। শুনে আমি একটা কথা বলি, অনেকে তো অনেক কিছু হবে বলতে পারি, একটা জিনিস মনে রাখেন, কোন রাষ্ট্র তো আপনার দেশে আসবে না যদি তার স্বার্থ সংরক্ষিত না হয়। আপনি কি এলেন মাস্ক আসবে বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য? সে তো আসবে তার মার্কেটিং এক্সপেনশন করার জন্য, তার স্টারলিংকের বাজার এখানকে কবজা করার জন্য। সে কি বাংলাদেশ সাহায্য করতে আসবে? এখানে যে সমস্ত বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে, তারা কি আসবে? আইসেই চাবে সস্তায় জমি দাও, আইসেই বলবে আমার ট্যাক্স মাফ করো, আইসেই বলবে আমাকে অল্প দামে বিদ্যুৎ দাও, আইসে বলবে আমাকে তুমি ওই লেবারের আইন করে দাও যে কাজ করবে বেশি, বেতন নিবে কম। আইসে তো এগুলো চাইবে, তারা তখন কি করবেন? এতই সোজা বিদেশি বিনিয়োগ আনা। হ্যাঁ, বিনিয়োগ আনছেন না, গ্রামীণের বিনিয়োগ, গ্রামীণ ফোনকে দিচ্ছেন না, গ্রামীণ টেলিফোনকে 4 দেশটা লুটে নিয়ে গেছে, এখনো লুটতেছে গ্রামীণ টেলিফোন, দিচ্ছেন না আপনাদের নাকি গ্রামীণ ফোনকে? এরকম করে দেশটা লুটার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা আনছি না, দিচ্ছেন না আপনারা? লবণের ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তারা আইসা লবণের, তখন লবণ ছিল বড় শিল্প, লবণের ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তুলার ট্যাক্স মাফ করে দিচ্ছেন, তারা দিচ্ছেন জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর মাফ করে দিচ্ছেন, শেরুদ্দৌলা মাফ করে বলে যুদ্ধ করেছেন। আজকে বিদেশি বিনিয়োগ কখন আসে? যখন এদেশের লুটার সুখ সুযোগ তাদের বেশি হয়। এখানে সস্তা জমি দিতে হবে, সস্তায় বিদ্যুৎ দিতে হবে, সস্তায় কর্ম দিতে হবে, শ্রমিকের বেতন কম দিতে হবে, সুযোগ সুবিধা কম দিতে হবে। এখানে বাসস্থান বানাবেন না, শ্রমিকদের বাসস্থান তৈরি করবেন না, টেম্পোরারি যে বাসস্থান রেখে দিবেন, এটা পারবেন আমেরিকাতে? আমেরিকাতে পারবেন? আপনি বাড়িঘর ঠিক না করে লন্ডনে পারবেন? আপনার বাড়িঘর এনশিওর না করে আপনি চাকরি, আপনি মেডিকেল এনশিওর না করে আপনি পারবেন? আপনি কি ধরনের মেডিকেল সার্ভিস দিচ্ছেন বলতে হবে। কিন্তু আমার যে বিদেশি কোম্পানিগুলো যে চাকরি করে, কয়টা হাসপাতাল আছে, কয়টা মেডিকেল সার্ভিস আছে, কয়টা পেনশন আছে, কয়টা পেনশন মারা গেলে অ্যাক্সিডেন্ট হলে তার পরিবারকে দিতে হবে, পুনর্বাসন করাতে আছে। বিদেশি বিনিয়োগ তো আনবেন, বাংলাদেশ থেকে লুটে দিবেন, বাংলাদেশ থেকে অন্য তুলে দিবেন, সেই জন্য বিদেশি বিনিয়োগ আনবেন। বিদেশি বিনিয়োগ তো সব সরকারি চেষ্টা করে যাচ্ছে, সব চেষ্টা বারবার চেষ্টা করতেছে। অতীত গেছেন আপনি রাষ্ট্রপতি, আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে চলে যাচ্ছেন, আপনি একটা এনজিও মিটিং এ, ওখানে গিয়ে আপনি ভিক্ষা চাইবেন, বলেন আমাদের দেশে আসেন, আসলে তো আপনাকে তাকে দিতে হবে কিছু। কি দিবেন আপনি? আপনার এখানে আমার একটা ভূমি আছে, যে ভূমিতে আপনি শিল্প গ্রহণ করতে পারবেন।